নানা অনিয়মের অভিযোগ আর বিতর্কের মুখে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ। ঘুষ ও বিনামূল্যে ফ্ল্যাট নেয়া নিয়েছিলেন চাপের মুখে। সর্বদলীয় বৈঠকের পর বৃহস্পতিবার জুলাই প্রোক্লেমেশনের ঘোষণা, সব পক্ষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বলে আশা উপদেষ্টা মাহফুজের। জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। সর্বদলীয় একটি বৈঠক হবে, সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব তা স্পষ্ট হবে। আসছে জুলাই আগস্টেই সংসদ নির্বাচন চায় বিএনপি, স্থায়ী কমিটির মত জানালেন মহাসচিব। একই সুর জামায়াতের নায়েবে আমিরের কণ্ঠে। সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী চলছে ভোটের প্রস্তুতি, বলছে ইসি। এত তাড়াতাড়ি সংস্কার সম্ভব নয়, প্রতিক্রিয়া সার্জিসের। 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। এবার 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এখন আর বাধা নেই কারামুক্তিতে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নানা অনিয়মের অভিযোগ আর বিতর্কের পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বেরিয়ে আসতে থাকে তার ভাগ্নি টিউলিপের একের পর এক অনিয়মের খবর। রাশিয়ার কাছ থেকে ঘুষ ও লন্ডনে বাংলাদেশি আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ ওঠার পর থেকেই বিরোধীদের তোপের মুখে পড়তে হয় টিউলিপকে। চাপের মুখে গত সপ্তাহে নিজের বিরুদ্ধে তদন্তের অনুমতিও দেন তিনি। এবার দিলেন পদত্যাগের ঘোষণা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেশটির ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল যার কাঁধে। সেই টিউলিপের বিরুদ্ধেই ওঠে একের পর এক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে মধ্যস্থতার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুর্নীতির তদন্তেও উঠে আসে তার নাম। বরাবর অভিযোগ অস্বীকার করলেও যুক্তরাজ্যের বিরোধী দলের চাপে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অনুমতি দেন এই সিটি মিনিস্টার। এখানেই শেষ নয়, এরপর একের পর এক ব্রিটিশ মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেতে থাকে টিউলিপের অনিয়মের খবর। ফিনান্সিয়াল টাইমসের খবর, আওয়ামী লীগ ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন তিনি। তার বোনের নামেও বিনামূল্যে আরও একটি ফ্ল্যাট নেওয়ার খবর প্রকাশ হয় আরেকটি মিডিয়ায়। দ্য টাইমস জানায় বাংলাদেশের রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো থিঙ্ক ট্যাঙ্কের সাথেও যুক্ত টিউলিপ। আর দ্য গার্ডিয়ানের দাবি, পতিত আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগীদের একজন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশল দলের হয়েও কাজ করেছেন লেবার পার্টির এই নেতা। ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সদস্যের বিরুদ্ধে এত সব অভিযোগে বেশ চাপে পড়েন কেইর স্টারমার। যদিও প্রধানমন্ত্রী এতদিন টিউলিপের পাশেই ছিলেন, বিরোধী দল থেকে ক্রমেই যখন জোরালো হচ্ছিল পদত্যাগের দাবি, তখন টিউলিপ নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। জানিয়েছেন তদন্ত কাজে সহায়তার জন্যই মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন তিনি। লেবার পার্টির হয়ে মাত্র 16 বছর বয়সে রাজনীতিতে যোগ দেয়া টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের 4 বারের এমপি। এবার দলটি ক্ষমতায় আসার পর যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ইস্যুতে আরও বিস্তারিত জানাতে লন্ডন থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি হেফাজুল করিম রকিব। রকিব, টিউলিপের পদত্যাগের ঘোষণার পর সেখানকার স্থানীয় এবং প্রবাসীদের মধ্যে প্রতিক্রিয়া কি, আর এই পদত্যাগ তার রাজনৈতিক ক্যারিয়ারে কি ধরনের প্রভাব ফেলবে? আসলে দেখেন, এই গত 2 সপ্তাহ ধরে কিন্তু আমাদের
কমিটি খুব বিব্রতবোধ অবস্থায় আছে, কারণ টিউলিপের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ উঠে আসতেছে মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে। মেইন স্ট্রিম মিডিয়াগুলো খুললেই, পত্রিকাগুলো খুললে দেখা যায় শুধু টিউলিপকে কেন্দ্র করে নানা অভিযোগ, এবং এগুলো থেকে নিয়ে আমাদের কমিউনিটি খুব বিব্রতবোধ অবস্থায় ছিলেন। এবং অনেকেই যখন কথা বলছিলাম, তারা বলছিল টিউলিপের উচিত ছিল এবং টিউলিপের উচিত এই মুহূর্তে পদত্যাগ করা। অবশেষে আজকে টিউলিপ সন্ধ্যা 5:30টার দিকে, লন্ডনের 5:30টার দিকে টিউলিপ পদত্যাগ করেন, এবং সে পদত্যাগ করে কিন্তু অনেকেই খুশি, কিন্তু আবার বিব্রতবোধ করতেছে মানুষ। কারণ টিউলিপের এই পদত্যাগ এই এক ধরনের, এটা বলা হয় এই দেশে কিন্তু কার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, যে কোনো মন্ত্রী বলে, যেমন বরিস জনসনের বেলা আপনারা দেখেছেন, অনেক প্রাইম মিনিস্টার বেলায় দেখেছেন যে তেরেসা মের বিরুদ্ধে অভিযোগ আসার সাথে সাথে তারা পদত্যাগ করেছিলেন, এবং বাংলাদেশের কমিউনিটি কিন্তু চাইছিল টিউলিপ পদত্যাগ করুক। এখন দেখা যাক টিউলিপের যে ভবিষ্যৎ রাজনীতির কি হয়। টিউলিপের যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্রটা গ্রহণ করে, এবং এই ব্রিটিশ প্রধানমন্ত্রী একটা কথা লিখেছেন, সেটা লিখেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন এটা টিউলিপের ব্যক্তিগতভাবে সে পদত্যাগ করেছেন, তবে তার জন্য দরজা খোলা থাকবে, সে আরো সুযোগ তার জন্য থাকতে পারবে। সব কিন্তু এতগুলোর পরও কিন্তু, কারণ এখানে বাংলাদেশের যে শেখ পরিবারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেখানে কিন্তু টিউলিপকে কিন্তু নানাভাবে টিউলিপ জড়িত বলে অনেকে অভিযোগ তুলেছেন। এবং এই আপনি দেখেছেন বিরোধী দল, এদেশের বিরোধী দল, তারাও কিন্তু নানাভাবে প্রেসার করেছেন যে টিউলিপের যেন পদত্যাগ করে, কারণ টিউলিপের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তবে আমি জানি না এই পর্যন্ত আর কোন এমপির বিরুদ্ধে এত অভিযোগ হয়েছে কিনা। টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, সাংবাদিকদের, অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি, এবং সে একজন ব্যারিস্টারের বউকে হেনস্থা করার অভিযোগ, এবং 2টা ফ্ল্যাট রাখার অভিযোগ, এরকম নানা অভিযোগ টিউলিপের বিরুদ্ধে কিন্তু এসেছেন। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের মানুষগুলো কিন্তু বিব্রত হচ্ছে, এবং টিউলিপের রাজনীতি। ধন্যবাদ রকিব যুক্ত হবার জন্য। চুরি হওয়া অর্থ বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার জবাবদিহিতা ও ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় এই অর্থ পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, চুরি হওয়া অর্থের সাথে পূর্ববর্তী শাসনামলের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা সঠিকভাবে তদন্ত করা উচিত। প্রমাণ পাওয়া গেলে এসব সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্পে $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ তদন্তাধীন। প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতির মাধ্যমে শুধু জনগণের সম্পদ লুট হয়নি, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করেছে। সরকার আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে এবং বন্ধুসুলভ দেশগুলোর সহযোগিতা কামনা করছে। দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পর ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণা করা হবে জুলাই প্রোক্লেমেশন। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। দলমত নির্বিশেষে গণ অভ্যুত্থানের সব পক্ষের প্রত্যাশা এই দলিলে প্রতিফলিত হবে বলেও আত্মবিশ্বাসী তিনি। জাতীয় গুরুত্বপূর্ণ এই বিষয়ে মত জানাতে বিএনপি বেশি সময় নেবে না বলেও আশা করেন তিনি। এদিকে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কাল 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের প্রতিবেদন জমা দেবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলন। বিশেষ করে গণসংহতির থ্রুতে আমরা গণতন্ত্র মঞ্চের কাছে পাঠিয়েছি। সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে কি কি বিষয় থাকবে তা নিয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। আগামী বৃহস্পতিবার সরকার একটি সর্বদলীয় বৈঠকের মাধ্যমে ঘোষণাপত্রে কি কি থাকবে তা ঐক্যমত্যের ভিত্তিতে চূড়ান্ত করে দলিলটি তৈরি করবে। বৈঠক শেষে জানানো হবে ঘোষণাপত্রের চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে। দলিলটিতে গণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রতিফলিত হবে বলেও জানান তিনি। বলেন, 5 আগস্টের মতো দলমত নির্বিশেষে সব পক্ষের উপস্থিতিতে দলিলটি ঘোষণা করতে চায় সরকার। ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আগামী বৃহস্পতিবার সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সবাই উপস্থিত থাকবে, বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার ওনারাও থাকতে পারে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ বিষয়ে সবাই একমত হলেও কিছু জায়গায় দ্বিমত আছে। এ নিয়ে সরকারের এখনো স্পষ্ট ধারণা না থাকলেও আলোচনা
চলমান বলেও জানান তিনি। বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের প্রতিটি শক্তির সাথে সরকারের আলোচনার চেষ্টা থাকবে। বিএনপি সহ সব রাজনৈতিক দলের কাছে জুলাই ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে। তবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিএনপির খুব বেশি সময় নেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। কয়েকটা ক্লজে ওনাদের দ্বিমত আছে, এই দ্বিমতগুলো ওনারা ওনাদের পার্টির ইন্টারনাল ফোরামে এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাচ্ছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন। আমরা আসলে এখনো ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে আমরা জানতে পারবো। এটা একটা সীমিত কয়েকটা বাক্য, অ্যাট দ্য সেম টাইম এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন, কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই ঘোষণাপত্রের উপর ভিত্তি করে সরকার একটি আইনি কাঠামো প্রস্তুত করবে। জনগণ দায়িত্ব দিলে ঘোষণাপত্রটি সংবিধানে অন্তর্ভুক্তির পরিকল্পনা আছে সরকারের। নয়তো আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা দলিলটি অন্তর্ভুক্ত করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে এবং যারাই দায়িত্ব পাবেন, আমরা যদি এই দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয় তাহলে আমরা এটা করব। আর যদি পরবর্তী যারা দায়িত্বে আসবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি, কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন না কেন তারা অবশ্যই গণঅভ্যুত্থানের শক্তি হবেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুধবার 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবেন। 4টা সংস্কার কমিশন আসবেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জাতির বৃহত্তর স্বার্থে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই সংসদ নির্বাচন চায় বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন যত দেরি হবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ততই তীব্র হবে। এজন্য অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করেন ফখরুল। তার মতে তড়িঘড়ি করে জুলাই হত্যার বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরপরই যৌক্তিক সময় জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। প্রধান উপদেষ্টাও জাতির উদ্দেশ্যে ভাষণে চলতি বছরের শেষে কিংবা ২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচনের ধারণা দেন। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর সোমবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন শীর্ষ নেতারা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ জমাদান শুরু করায় ভোটের জন্য চলতি বছরের মাঝামাঝি সময় উপযুক্ত বলে মনে করে বিএনপি। সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, হ্যাঁ কালকেই দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। মির্জা ফখরুল এমন সময় এই দাবি উত্থাপন করলেন যখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোটের আলোচনা চলছে। বিএনপি মহাসচিবের সাফ জবাব, এমন সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ নেই। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? আইন করা জাতীয় সংসদ, গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়। নাগরিক কমিটি সহ বিভিন্ন মহল থেকে দ্রুত নির্বাচন হলে জুলাই হত্যাকাণ্ড ও ফেসিবাদের বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়। মির্জা ফখরুল বলেন, তড়িঘড়ি করে ফেসিবাদের বিচার করা হলে তা প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক সরকার দিয়ে তো আপনার ফাঁসিগুলো দিয়েছে। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন কার উপর হয়েছে? অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবো? আর যদি আমরা ক্ষমতায় আসি, যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এছাড়া সীমান্তে বিজিবি শক্ত অবস্থান নেয় সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। অত্যন্ত শক্ত একটা স্ট্যান্ড নিয়েছেন, যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব বলে মনে করে জামায়াতে ইসলামীও। দলটি বলছে এই বছরের মধ্যবর্তী সময়ে অথবা ডিসেম্বরে ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। তবে জাতীয় নাগরিক কমিটি বলছে স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার বছরের মাঝামাঝি নাগাদ শেষ করা সম্ভব নয়। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বাড়াতে সংস্কার কার্যক্রম গতি আনার
তাগিদ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তৌফিকুল ইসলাম। শামীম রেজা রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দ্রুত নির্বাচনের উপর জোর দিচ্ছে বিএনপি ও জামাত সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের তাগিদ বিএনপির। জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। বিএনপি মহাসচিবের দ্রুত নির্বাচনের দাবির পরিপ্রেক্ষিতে জামাত বলছে নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা 2 থেকে 3 মাসে সম্পন্ন করা সম্ভব। প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের মাঝামাঝিতেই নির্বাচন দেয়া উচিত বলে জানায় দলটি। এই ধরনের সংস্কার নিয়ে ঐকমত্য তৈরি করার জন্য 2 থেকে 3 মাসের বেশি লাগার কোনো কারণ নাই। বিএনপির পক্ষ থেকেও কিন্তু বক্তব্য প্রায় একই রকমের। তারাও বলেছেন কতিপয় সংস্কার প্রয়োজন এবং সংস্কার করি নির্বাচন প্রয়োজন। এই ক্ষেত্রে আমি কোনো মৌলিক ডিফারেন্স দেখি না। তবে নির্বাচন ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির অবস্থান ভিন্ন। মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চলতি বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে না। রাজনৈতিক দলগুলোর ক্ষমতামুখী অবস্থানের সমালোচনাও করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যে এই অভ্যুত্থানের এখনো আমার 1 বছর হয়নি, সেখানে যদি বলা হয় যে 25-এর মাঝামাঝিতে অর্থাৎ 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা, কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয়, বরং ওই লাশগুলো থাকার কথা ছিল, রক্তগুলো থাকার কথা ছিল, শহীদ পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তৌফিকুল ইসলাম বলছেন অন্তর্বর্তী সরকারকে সংস্কার প্রক্রিয়ায় গতি বাড়াতে হবে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বৃদ্ধি পাবে। এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে কিছু সময় লাগতেই পারে, লাগাটাই স্বাভাবিক। আমার কথা হচ্ছে একটা অপরিপক্ষ অবস্থায় নির্বাচনে যাওয়ার চেয়ে আমরা একটা পরিপক্ষ অবস্থায় নির্বাচন যাওয়াই আমি মনে করি সেটাই হবে বুদ্ধিমানের কাজ এবং সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে, জনগণের জন্য। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, জনবলের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহায়তা দিতে কাজ করছে ইউএনডিপি। এ বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, এদেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবে সরকার ও জনগণ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বর্তমান কমিশন। এ কাজে তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহায়তা দেবে ইউএনডিপি। দুপুরে নির্বাচন ভবনে এনইসির সাথে বৈঠকে বসে ইউএনডিপির প্রতিনিধি দল। টেকনোলজিক্যাল সাপোর্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য এই ধরনের সহযোগিতা চেয়েছে। ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, জুন জুলাই নয়, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী কাজ করছে কমিশন। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে বৈঠক করেন গোয়েন লুইস। জানান, বাংলাদেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবে এদেশের সরকার ও রাজনৈতিক দল। That's outside of the scope of the election mission. It's really a political party government decision. So that we're not touching on timelines. Or that's really a decision of the government, Professor Yunus and the political parties. গোয়েন লুইস জানান, স্থানীয় সরকার নয়, শুধু জাতীয় নির্বাচনে সহায়তা চেয়েছে ঢাকা। তাই ইসি ছাড়াও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে জাতিসংঘ অ্যাসেসমেন্ট টিম। They'll need a range, every political party we can think of in Bangladesh. এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সকালে নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন তিনি। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে হাসনাত বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এমন ধারণা পোষণকারীরা ফ্যাসিবাদের ইন্ধনকারী। হাসনাত বলেন, আওয়ামী লীগের রাজনীতি আর পুনর্বাসন হবে কিনা তা এখন প্রাসঙ্গিক আলাপ নয়, বরং ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহ দ্রুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। জিপিএ
TH Quantum B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে অতীতের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি অবস্থানে হামাস ইসরায়েল, এমন মন্তব্য মধ্যস্থতাকারী দেশ কাতারের। দাবি যে বিষয়গুলো এতদিন যুদ্ধবিরতির পথে অন্তরায় ছিল তার সবই সমাধান করা হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে চলছে আলোচনা। মঙ্গলবার এমনটা জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল আনসারি। বলেন, এই যুদ্ধ আরও অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা, তাই এখনই যুদ্ধ বন্ধ করতে দুপক্ষকেই পুনরায় আহ্বান জানিয়েছে দোহা। আল আনসারি আরও বলেন, গাজা যুদ্ধের কারণে অবর্ণনীয় মানবিক ক্ষতিপূরণ দিতে হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য অসহনীয়। দাবি, ফিলিস্তিনিদের আত্ম অধিকারের জন্য সবসময়ই সমাধান খুঁজছে কাতার। ফিলিস্তিনিরা যাতে তাদের নিজ ভূখণ্ড নিজেরাই শাসন করতে পারে সেজন্য কাজ করছে দোহা। তথ্য গোপন সহ নানা অনিয়ম করে পূর্বাঞ্চলে 10 কাঠা করে 20 কাঠা প্লট নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রাথমিক অনুসন্ধানে এর সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। এসব অনিয়ম ও প্লট জালিয়াতির ঘটনায় গণপূর্ত ও রাজুকের সাবেক চেয়ারম্যান সহ কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। পূর্বাচল প্রকল্পে ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডের এক সারিতে 6টি প্লট। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট নম্বর 9, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্লট নম্বর 15। দুজনেই 10 কাঠা করে প্লট পেয়েছেন। এজন্য কাঠাপতি দিতে হয়েছে মাত্র 3 লাখ টাকা করে। পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ জোন হলেও পূর্বাচলে তারা এই প্লট পেয়েছেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মায়ের প্রভাব বিস্তার করে এই প্লট নেন। শুধু তাই নয়, প্লট পেতে তথ্য গোপন করেছেন শেখ হাসিনা ও জয়। তাদের প্লট, ফ্ল্যাট ও স্থাবর সম্পদ থাকলেও সেই তথ্য দেখাননি আবেদনে। ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজশে জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। আবেদনে তিনি তার যে এখানে বাড়ি রয়েছে, ফ্ল্যাট বা প্লট রয়েছে, সেই বিষয়টা তিনি গোপন করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান, শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় প্লট জালিয়াতির ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদেরকে তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। এর আগে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানা ও তার 2 সন্তান রাদন মুজিব ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। সেই মামলায়ও আসামি ছিলেন শেখ হাসিনা। 2022 সালে তাদের নামে প্লট বরাদ্দকারী গণপূর্ত ও রাজুকের সাবেক চেয়ারম্যান সহ কর্মকর্তারাও এসব মামলায় আসামি হয়েছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। বুধবার রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে আশা আইনজীবীদের। 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে জিয়া চ্যারিটেবল ও অরফানেজ মামলায় খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। কিন্তু এরপরও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণ করতে হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেয় বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। 2024 সালের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। 4 কার্যদিবসের শুনানি শেষে 15 জানুয়ারি এই মামলার রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। শেষ দিনের শুনানিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আরেক আসামি সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হকের আইনজীবী মূলত অংশ নেন। খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে বলেন, হাইকোর্ট বিভাগ এ মামলায় খালেদা জিয়াকে যে সাজা দিয়েছেন তাতে আইনের মারাত্মক ব্যত্যয় হয়েছে। ট্রাস্টের কোনো কিছুর সাথে খালেদা জিয়ার সম্পৃক্ততা নেই। শুধু তাই নয়, জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে সেই অর্থও সুরক্ষিত আছে। বাকি আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলাও ষড়যন্ত্রের অংশ। বিএনপি চেয়ারপারসনকে নির্বাচন থেকে দূরে রাখতেই পরিকল্পিতভাবে শেখ হাসিনার নির্দেশে এই রায় দেয়া হয়েছে। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন।
আজকে যে মামলাটি হয়েছে এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে, এই মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার দল এবং জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। বুধবারের রায়ে উচ্চ আদালতে খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন আশা তার আইনজীবীদের। এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। 2018 সালে 8 ফেব্রুয়ারি বকশীবাজারের বিশেষ জজ আদালতের রায়ে অরফানেজ মামলায় খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেয়া হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে একই বছরের অক্টোবরে হাইকোর্ট ওই সাজা বাড়িয়ে 10 বছর করে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 22 বছর চাঞ্চল্যকর মডেল অভিনেত্রী তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার একমাত্র আসামি সাবেক ছাত্রনেতা ও বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অফিকে খালাস দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর আক্তার এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও ন্যায় বিচার না পাওয়ার কথা বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 2002 সালের 10 নভেম্বর বুড়িগঙ্গা নদীর বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় মডেল ও অভিনেত্রী তানিয়া মাহবুব তিন্নির মরদেহ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে কেরানীগঞ্জ থানা পুলিশ। তদন্ত শেষে 2008 সালের 8 নভেম্বর জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, অভির প্ররোচনায় স্বামীকে তালাক দেন মডেল তিন্নি, কিন্তু এরপর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান অভি। তিন্নি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে সাবেক এই সংসদ সদস্য। পরে মরদেহ ফেলা হয় বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ অংশে। এরপর থেকেই পলাতক গোলাম ফারুক অভি। দীর্ঘ 22 বছর পর মঙ্গলবার চাঞ্চল্যকর মডেল তিন্নি হত্যার মামলার রায় দেয় আদালত। মামলার একমাত্র আসামি বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে বেকসুর খালাস দেয়। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। আমরা মামলার সাক্ষী এবং মামলা যে কাগজপত্র দাখিল করা আছে এগুলি পর্যালোচনা করে এবং মামলা সুষ্ঠুভাবে পরিচালনা করে ওই হিসাবে আমরা খালাস চেয়েছি। সেই হিসাবে সুবিচার পেয়েছি বলা যাবে। যদিও রায়ে হতাশা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী, জানান রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের কথা। রাষ্ট্রপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হয়েছে। আমরা অপেক্ষা করছি, মূল রায়ের কপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, যে এরপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব যে উচ্চ আদালতে আমরা এই রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আমরা আপিল দায়ের করব কিনা। এদিন চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলেও আদালতে উপস্থিত ছিলেন না মডেল ও অভিনেত্রী তিন্নির পরিবারের কেউ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ তৎপরতা না থাকায় সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে আসছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নোম্যান্সল্যান্ডে বেড়া নির্মাণ প্রক্রিয়া শুরু করলে চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্ত এলাকার সাধারণ মানুষ এবং বিজিবির প্রতিরোধের মুখে পিছিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে এখনও আতঙ্কে আছেন স্থানীয় কৃষকরা। রুবেল হাসানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন, সঙ্গে ছিলেন প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল। চৌকা সীমান্তের শূন্য রেখার 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করলে আপত্তি জানায় বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, কিন্তু তারপরও শূন্য রেখার কাছে বাংকার খনন সহ অতিরিক্ত জনবল মোতায়েন করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। পতাকা বৈঠকের আহ্বানের পাশাপাশি শক্ত অবস্থান নেয় বিজিবি। তাদের সাথে এগিয়ে আসে আশপাশের গ্রামবাসী। বর্ডার আসতে একটু ভয় লাগছে। কেন? বিএসএফ এর ভয়ে কি গুলি করে দিয়েছে, 4-5 তো গুলি করে। তারা যে কোনো মুহূর্তে হয়তো বা যে কাজটা করছিল আবার হয়তো শুরু করতে পারে তারা, যার কারণে বিজেপি এবং জনতা এটাকে চোখে চোখে রেখেছে। ওরা যদি তার কাটা দেয় তবে আমাদের এলাকাবাসী আমরা বাধা জানতে পারলে আমরা বাধা দিতে আমরা প্রস্তুত। আন্তর্জাতিক সীমানা আইন মেনেই বেড়া নির্মাণ করা হচ্ছে।
বিএসএফ এর এমন দাবিকে উস্কানিমূলক বলছেন চাঁপাইনবাবগঞ্জবাসী। এখানে কোনো ইস্যু নাই, অথচ তারা একটা আন্তর্জাতিক আইন অমান্য করে একটা ঝগড়া বা একটা ফাইট করার একটা চিন্তা ভাবনা করছে। এর মূল কারণ হচ্ছে সারা দেশের মানুষের যেন দৃষ্টিভঙ্গিটা ওই এলাকার দিকে থাকে, সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, এটাই তারা চাচ্ছে। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুপক্ষই নিজেদের বাংকার এবং বাড়তি জনবল সরিয়ে নিয়েছে। তবে চৌকা এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারে নিজেদের টহল এবং নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। ভয়ের কোনো কারণ নাই, আমরা সীমান্তের নিরাপত্তা জোরদার করেছি। আগে যেভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি, বর্তমান পরিস্থিতিতেও আমাদের যথেষ্ট দিনে এবং রাতের টহল চলমান আছে। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপারে একটি মহল নানা ধরনের উস্কানি ও অপপ্রচারের মাধ্যমে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। এই চাপা উত্তেজনার ভিতরে সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী বলছেন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো শক্তির কাছে তারা কখনোই মাথা নত করবেন না, প্রয়োজনে 1 ইঞ্চি জমিও তারা ছাড়বে না। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, চৌকা সীমান্ত এলাকা, চাঁপাইনবাবগঞ্জ। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো জুলাই আন্দোলনে নিহতদের তালিকা করতে না পারা। হতাহতদের সংখ্যা নিয়ে রাজনৈতিক দলগুলো ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, কোনো রাজনৈতিক দল তাদের নেতা হত্যার বিচার চায়নি, তারা নেতাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার পায়তারা করেছে। এই রাষ্ট্র কোনো গণহত্যার বিচার এখন পর্যন্ত করতে পারেনি, এই জন্য গণতদন্ত কমিশন জরুরি বলে মন্তব্য করেন ব্যারিস্টার ফুয়াদ। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো দেশের জনগণকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। জুলাই আগস্টে শহীদ কতজন, এই তালিকার কোনো গণতদন্ত কমিশন এখনো এই রাষ্ট্র করে নাই। এটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফেইলিউর বলেন, অথবা ইগনোর করা বলেন, অথবা ডেলিভারিকে এটা অ্যাভয়েড করা বলেন, কারণ অধিকাংশ উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন না। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা চাইবো সরকারের পক্ষ থেকে যে বক্তব্য সেটা যেন অত্যন্ত স্পষ্ট করে আমাদের সামনে উপস্থাপন করেন। জেলখানায় বন্দী সকল বিডিআর সদস্যদের দ্রুত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কারা নির্যাতিত বিডিআর পরিবার। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের 2টি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা ছাড়া বাকিদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। সেই সাথে 2-এর ধারা বাতিল সহ চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহাল ও পুনর্বাসন করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশক্রমে সারা দেশে যে 18,519 জন বিডিআর সদস্যকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, তাদের সম্পূর্ণ সরকারি সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের বিডিআর যারা জওয়ান ভিতরে আছে, এদের সকলকে একমাত্র ফাঁসানোর জন্য, এদের একটা ভালো সুসম্পর্ক, ভাই ভাই যে সম্পর্ক ছিল সেটাকে ধ্বংস করার জন্যই মূলত এই যে হত্যাকাণ্ড, যে নীল নকশা শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেটার ঘটনা ঘটায় 25-26 তারিখে। তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশ, প্রাপ্ত শিক্ষকদের দ্রুত যোগদান করানোর দাবিতে মানববন্ধন করেছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। বলেন, গত 5 ডিসেম্বর তারিখে তাদের যোগদানের কথা ছিল, কিন্তু আইনি জটিলতার কারণে তারা যোগদান করতে পারেননি। 5টি শুনানির পরও কোনো আশানুরূপ ফল মেলেনি। সুপারিশপ্রাপ্তদের অনেকেই সরকারি চাকরি করতেন, যারা প্রাথমিকে যোগদান করার জন্য চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া অনেকে জানান, পরিবারের কেবল তিনিই উপার্জনক্ষম ব্যক্তি, এখন বেকার হয়ে পড়ায় পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। প্রাথমিকের ইতিহাসে যতগুলো নিয়োগ হয়েছে, আমাদের মতো এরকম নিয়োগ কার্যক্রমে বিলম্ব মনে হয় কখনো হয়নি। আমরা এখন সামাজিকভাবে এবং মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত। আমি মানবতার জীবনযাপন করছি, আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে। এখন আমি এই বাচ্চাকে কি খাওয়াবো, কি পড়াবো, এখন আমার কোনো কিছুই মাথায় আসে না। কর বাড়লেও নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না, অর্থ উপদেষ্টা এমন মন্তব্যকে যথার্থ মনে করেন না ব্যবসায়ীরা। সরকারি প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ এবিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন নেতারা। জানান, 100 পণ্যের উপর শুল্ক কর বাড়ানো হয়েছে, এর মধ্যে
নিত্যপণ্য রয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া আমদানিকৃত ফল, মোবাইল ফোন, সেবা, ইন্টারনেট, টিস্যু, এলপিজি গ্যাস, পোশাকের ক্ষেত্রেও বিভিন্ন হারে মূসক বাড়ানো হয়েছে। এসব পণ্য ও সেবা জীবনযাত্রারই সার্বক্ষণিক অনুষঙ্গ। এজন্য অতিরিক্ত কর বৃদ্ধির ফলে চাপে পড়বে সীমিত আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলেন, ঘুষের মাত্রা আরও বেড়েছে, অথচ ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। বর্তমান সরকার দিনে দিনে দুর্বল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন অনেকে। বলেন, এই সরকারকে কোনো কিছুর দাম বাড়ানোর ক্ষমতা দেয়া হয়নি। সেখানে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য বিদ্যমান আছে, অনেক প্রয়োজনীয় পণ্য বিদ্যমান আছে, এমনকি কিছু ঔষধের কথা বলা হয়েছে। কুমিল্লার দেবিদ্বারে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দেবিদ্বার স্টেডিয়াম মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী। দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সভাপতি বেগম মাজেদা আহসান মুন্সীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেবিদ্বারে কোনো বিএনপি নেতাকর্মী বা কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। বাহরাইন সানাত শাখা বিএনপি ও বাহরাইন শাখা যুবদলের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রোববার দেশটির আলবা সাগির শহরে সানাত শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল মাহমুদ প্রিন্স, বাহরাইন শাখা যুবদলের সাংগঠনিক সম্পাদক সর্দার রুবেল হক ও সহ সাংগঠনিক সম্পাদক জামশেদ আলমের স্বদেশ গমন উপলক্ষে হয় এই আয়োজন। বাহরাইন শাখা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজন সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ও কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সহসভাপতি নূর আলম। প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আবুল বাশার তালুকদার, সোহাইব হোসাইন, গাজী ইব্রাহিম, জনি চৌধুরী সহ অনেকে। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছেন যুবদল এবং বাহরাইন কেন্দ্রীয় বিএনপি। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন শীতের মধ্যেও সবাইকে জানাচ্ছি অন্তঃস্থ থেকে যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বাহরাইন যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান সবাই উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং বাহরাইন যুবদলকে ধন্যবাদ জানাই বাহরাইন কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে। সাকরাইন বা মকর সংক্রান্তি উদযাপন করছে পুরান ঢাকা। সপ্তাহব্যাপী প্রস্তুতি শেষে দুপুর থেকেই ঘুড়ি ওড়ানোর মধ্যে দিয়ে শুরু হয় দিনটি। বাহারি রং আর আকারের ঘুড়ি উড়ানোর হয় ভবনগুলোর ছাদ থেকে। পুরান ঢাকার বাসিন্দাদের পাশাপাশি ঢাকার অন্য এলাকা থেকেও অনেকেই যোগ দিয়েছেন এই সাকরাইন উৎসবে। তরুণ প্রজন্মও নিজেদের মতো করে উদযাপন করছে দিনটি। ঘুড়ি ওড়ানোর এই দক্ষতা আগের প্রজন্ম থেকে পেয়েছে এই তরুণরা। সাকরাইন এলেই সপ্তাহব্যাপী চলে প্রস্তুতি। আগে নিজের হাতে বানানো হলেও এখন বাজারে কিনতেই পাওয়া যায় সব। শুধু দরকার ঘুড়ি ওড়ানোর কৌশল শেখা। সেটা বয়োজ্যেষ্ঠরা শেখান পরের প্রজন্মকে। সকাল থেকে চলছে বিকাল পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত ঘুড়ি উড়ানো চলে। কিন্তু ছোটবেলায় যেরকম আনন্দ হয় এরকম এখন আনন্দ হয় না। হঠাৎ করে কাটাই গেল আমার ঘুড়িটা। আমি নতুন ঘুড়ি শিখছি তাই। পৌষের শেষ বিকেলটা ঘুড়ি বয় হয়ে ওঠে এই দিনে। হাজারো ঘুড়িতে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ, যা স্মৃতিকাতর করে তোলে অগ্রজদের। পশ্চিমের লাল আকাশ যেন হয়ে ওঠে তুলিতে আঁকা চিত্রপট। পৌষ সংক্রান্তি হিন্দু মুসলমান সবাই মিলাই আমরা এটা করি, এখানে কোনো ভেদাভেদ নাই। পৌষ সপ্তাহ থাকতো 1 মাস ব্যাপী আমরা ছাদে ঘুড়ির সুতো ছোকাতাম। এই যে একটা এই ভাটাটাই বলছি, আমরা সাউন্ড লাইট বাদ দিতে পারি, কিন্তু হচ্ছে আমাদের ঐতিহ্য কিন্তু আমরা বাদ দিতে পারবো না। ঐতিহ্য তো ঐতিহ্যই। এইটার মাধ্যমে আমাদের কি হয়, একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। বেলা গড়ার সাথে সাথে বদলে যেতে থাকে উৎসবের আবহ। পুরনো ঘরানার সঙ্গে যোগ হয় আধুনিক উদযাপন। আলোর রোশনাই ফোটে পুরান ঢাকার আকাশে। তরুণ প্রজন্ম নিজের মতো করে উদযাপন করে দিনটি। বিভিন্ন বাড়ির ছাদে আয়োজন থাকে গান আর নাচের। সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়, ভাষা থেকে শুরু করে পোশাক আশাক, আমাদের লাইফস্টাইল সবকিছুই। তো সাকরাইন কেন চেঞ্জ হতে পারে না?
পুরান ঢাকা যতদিন আছে সাকরাইল হারাবে না, কিন্তু সেটার ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব পুরান ঢাকার মানুষদের। আতশবাজি আর আগুন খেলার আয়োজনও ছিল এবারের সাকরাইনে। মুহুর্মুহু রঙিন আলোর ফোয়ারায় ভরে ওঠে আকাশ। তবে বদলে যাওয়া এই আয়োজন ঘিরে কিছুটা শঙ্কাও আছে তরুণদের মধ্যে। প্রোপাগান্ডা হচ্ছে বা ধার্মিকভাবে ওইটা অনেকভাবে হ্যাম্পার হচ্ছে। ইন ফিউচার এটা দেখা যাবে না আমার যা মনে হচ্ছে। আশঙ্কা যাই থাকুক না কেন, উৎসব উদযাপনে ঘাটতি রাখতে চান না তরুণরা। নিজেদের মতো করে এগিয়ে নিয়ে যেতে চান সাকরাইন উৎসবকে। উৎসব বেঁচে থাকে মানুষের উদযাপনে। সময়ের বিবর্তনে এই উদযাপনের ধরন হয়তো খানিকটা বদলে যায়, তবে উৎসব রয়ে যায়, অংশ হয়ে রয় ঐতিহ্যের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বিসিবিকে 3 দিনের আলটিমেটাম দিল ঢাকার ক্লাবগুলো। সিসিডিএম এর অধিভুক্ত 76 ক্লাব থেকে মাত্র 4 জন পরিচালক বোর্ডে আসার সংশোধনী আনা হচ্ছে বোর্ডের গঠনতন্ত্রে। আর তাতেই ফুঁসে উঠছে ক্লাবগুলো, দাবি তুলছে বাতিল করার, না হলে সব ধরনের লিগ বয়কটের হুঁশিয়ারি ক্লাবগুলোর। সেই সাথে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগের দাবি জানানোর হুঙ্কার তাদের। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য নাজমুল আবেদিন ফাহিমকে প্রধান করে গঠন করা হয় 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি। এরই মধ্যে কমিটির পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাবও দেওয়া হয়েছে বিসিবি সভাপতির কাছে, যেখানে বলা হয়েছে বর্তমানে ক্লাব ক্যাটাগরি থেকে ক্রিকেট বোর্ডে আসতে পারবেন মাত্র 4 জন পরিচালক। এতদিন যার সংখ্যা ছিল 12 জন। অর্থাৎ ঢাকার প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ও থার্ড ডিভিশন ক্লাব ক্যাটাগরি থেকে মাত্র 4 জন পরিচালক আসতে পারবেন ক্রিকেট বোর্ডে। ঢাকার ক্রিকেট বলা হয় হচ্ছে বিসিবি সংবিধানের সংস্কারের প্রস্তাবনা খসড়া নিয়ে যমুনা টেলিভিশনে স্যাটারডে নাইট স্পোর্টস অনুষ্ঠানে আলোচনার পর নড়ে চড়ে বসে সিসিডিএম। এরপর মঙ্গলবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা, যেখানে বিসিবিকে আলটিমেটাম ছুড়ে দেওয়া হয় ক্লাবগুলোর পক্ষে। 3 দিনের মধ্যে না মানলে নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগের দাবিও তোলা হবে জানান তারা। এরপরেই হয়তো আমরা সবাই একে অপরের সাথে আলোচনা করে নড়ে চড়ে বসছে ঢাকা ডিভিশন। যে সিদ্ধান্তগুলি নিয়েছে এটা ওনার থাকার ক্লাবগুলি যদি না চায়, ঢাকার ক্লাবগুলি না চাইলে এখানে তো বোর্ড চালানোর ক্ষমতা কারো নাই। আসলে আমরা 3 দিন টাইম দিলাম এবং এই টাইমের মধ্যে যদি তারা এখনো কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। এমনকি গঠনতন্ত্রের প্রস্তাবিত খসড়া সংশোধনী বাতিল করা না হলে প্রিমিয়ার লিগ বা প্রথম বিভাগ কোথাও অংশ না নেওয়ার হুঁশিয়ারও দেওয়া হয় ক্লাবগুলোর পক্ষে। কাউন্সিলের সংখ্যা দেখেন 76 থেকে 30 জনে নিয়ে আসছে, এটা মানার যোগ্য নয়। এবং এটা যদি তারা আগামী 3 দিনের ভিতরে একটি সদুত্তর না দেয় তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে। 76টি ক্লাবের মাঝে এদিন উপস্থিত ছিলেন 67টি ক্লাবের প্রতিনিধিরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। ঘরের মাঠে নয় বরং ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। আর সম্ভাব্য ভেন্যু হতে পারে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম। 25 মার্চ এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন, তবে এএফসির অনুমোদন পেলে শিলংই হবে সেই ম্যাচের ভেন্যু, যে ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। এদিকে শীতকালীন দল বদলে লেস্টার সিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেড। লেস্টারে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়া হামজা দল বদলের পর শেফিল্ডের জার্সিতে অন্তত নিয়মিত মাঠে নামতে পারবেন। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এর মাধ্যমে চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালানের 2 মামলা থেকেই খালাস পেলেন তিনি। উচ্চ আদালতের এই রায়ের পর লুৎফুজ্জামান বাবরের মুক্তি পেতে আর কোনো বাধা নেই জানিয়েছেন আইনজীবী শিশির মনির। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। পরবর্তীতে 1/11 সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার, শেষ হয় 28 জনের সাক্ষ্য গ্রহণ। ক্ষমতার পালা বদলে সরকার গঠন করে আওয়ামী লীগ। নতুন করে শুরু হয় তদন্ত।
অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে। চোরাচালান মামলায় লুৎফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। অস্ত্র আইন মামলায় যাবজ্জীবন দেয়া হয় একই আসামিদের। গত ডিসেম্বরে অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার অস্ত্র আইনে যাবজ্জীবন সাজা থেকেও তাকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান এবং বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় দেন। এতে এনএসআই এর সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার সহ আরও 5 জন আসামি খালাস পেয়েছেন। তবে বিভিন্ন মেয়াদে সাজা বহাল আছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনের। বাবরের আইনজীবী বলেন, তার বিরুদ্ধে আনা 2টি অভিযোগই ভিত্তিহীন মনে করেছেন আদালত। এই রায়ের পর তার মুক্তিতে আর কোনো বাধা রইল না। আদালতের ফান্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। আর যার ইনফ্লুয়েন্সে, ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল, এই মর্মে অভিযোগ আনা হয়েছে। সাক্ষীরা এসে পরস্পর বিপরীতধর্মী বক্তব্য দিয়ে বলেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না, যারা নাকি কমিটির মেম্বার ছিলেন। ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন। তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন। আইনজীবী জানান 78 দিন রিমান্ডে ছিলেন বাবর। এ সময় জোর করেও খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য কিংবা রাজসাক্ষী করাতে পারেনি রাষ্ট্রপক্ষ। তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।